এই ছেঁড়া জুতা জোড়া এবার বদলে নে পূর্ণ, এই দিয়ে আর কতকাল চলবি? অলরেডি 3বার সেলাই দেওয়া শেষ রে ভাই। আড্ডার ফাঁকে বান্ধবীদের এহেন মজার ছলে পূর্ণ তার মুখ পানসটে বর্ণ ধারণ করেছে। রোবটিক গতিতে সে পাদয় বোরখার নিচে নিয়ে এলো, চারপাশে ভালো করে বোরকা দিয়ে ঢেকে দিতেও ভুলল না। পূর্ণতার এহেন কাণ্ডে আরেকজন বলে উঠল, ওই দেখ ও পা লুকাচ্ছে, কিন্তু কঞ্জুস, এরপরেও জুতা বদলাবে না। বলি, এত যে টিউশনি করিস, এত টাকা করিসটা কি? তার কথার সাথে তাল মিলিয়ে সবাই সমস্বরে হেসে উঠল। পূর্ণতা পাথুরে চোখে তাকিয়ে তাদের দিকে একবার দেখল। ওদের এই প্রাণবন্ত হাসি পূর্ণতার কানে ছান্দিক গতি ধরা দিচ্ছে। কি সর্বনাশ! পৃথিবীতে সব ছন্দগুলোই হয় পতনের মাধ্যমে। পূর্ণতার মাথায় হুট করে প্রশ্ন জাগলো, তবে কি এজন্যই ছন্দপতনের কাছাকাছি? পূর্ণতাকে ভাবতে দেখে তার বান্ধবীদের এতটা মনে ধরল না। একজন তার বাহু ঝাঁকিয়ে প্রশ্ন করল, কি রে, কি ভাবছিস? ও ভাবছে কিভাবে কম টাকায় বেশি দামের জুতা পাওয়া যায়। পূর্ণতা এবার নড়ে চড়ে বসলো, তার চোখে চোখ রেখে প্রশ্ন করলো, আমি ঠিক বুঝতে পারছি না, কি বলছিস এগুলো? টিনা তখন ভেঙচি কাটলো, বলল, বা রে, জানিস না বুঝি? আজকে প্রাইভেট যখন স্যার দামি জুতার গল্প করছিল, তখন তুই তোর দামি জুতার কথা তুলছিলি। টিনার কথায় সবাই আগ্রহ নিয়ে একজন প্রশ্ন করলো, কি বলেছে? বলেছে ওর দামি জুতা 1100। টিনার অভিনব ভঙ্গিতে বলার কায়দা দেখে সবাই হেসে ফেলল। অবশ্য বেশ কিছু সময় ধরে এমনটা হচ্ছে। টিনা আর তার সহচররা মিলে রংচং মাখিয়ে বলছে, বাকিরা হু হা হি হি করে হাসছে। পূর্ণতা শুকনো মুখে উঠে গেল। টিনা প্রশ্ন করল, কি রে, যাচ্ছিস কোথায়? বস, আমরা আড্ডা দিই। এটা তো অফ ক্লাস, ওয়াশরুমে যাব রে। ছোট্ট করে অজুহাত দেখিয়ে পূর্ণতা বেরিয়ে এলো। তার প্রস্থান মাত্রই আবার হাসির রোল পড়ে গেল। পূর্ণতা এক প্রকার অসাড় পায়ে কলেজের বারান্দায় গিয়ে দাঁড়ালো। ওখানে শোনা প্রত্যেকটা কথা তার কানে এখনো প্রতিধ্বনি হচ্ছে। তার ধোয়া থেকেই বোধহয় নিজের পায়ের দিকে বারংবার তাকাচ্ছে, নাড়িয়ে চাড়িয়ে দেখছে। সত্যি বলতে সে একজোড়া জুতা দিয়ে 1 বছর কাটানোর চেষ্টা করে। সে একা নয়, তৃতীয়। ছোটবেলায় বাবা তাদেরকে দামি দামি জুতাই পরাতো, কিন্তু দিন যেতে যেতে আবার আর্থিক পরিমাণ তলানিতে গিয়ে ঠেকেছে। তার বাবার কষ্ট দুঃখর বোঝা চেষ্টা করে। এই যে জুতা জোড়া গুনে গুনে 600 টাকা নিয়েছে, এই জন্য বোধহয় বছরের কাছাকাছি চলে এসেছে, তবুও তেমন কিছু হয়নি। রিপিট, শুধু একবার এপাশ ওপাশ খুলে গিয়েছিল, তাতে সেলাই পড়েছে। এর জন্য কি মানুষ এভাবে কথা শোনায়? এই 600 টাকার জোড়া করতে বাবার কত কষ্ট হয়েছে তা কি কেউ জানে? না, কেউ দেখেছে। সবাই শুধু দাম কম জুতা জোড়া সেলাই দেখেছে। কিভাবে পিঠে আর পেটে সেলাই সে টাকা জোগাড় করেছে তা কেউ দেখেনি। সমাজ এমন, তারা আমাদের কর্মফল দেখে, কিন্তু এর পেছনে আত্মত্যাগগুলো খুঁটিয়ে দেখতে চায় না কখনো। পূর্ণতা মাথা নাড়ল, নিজেকে শুধরালো। এই আর কয় মাস পরেই শীত শুরু হবে, তখন কেডস পরে আসা যাবে। গরমকালে কেডস পরা যায় না। ওই জুতা জোড়া বেশ নতুন আছে, যদিও তাদের বয়স দাঁড়িয়েছে 3 বছর। খুব কম পরা হয়েছে, তাই এখনও নতুনত্ব বিদ্যমান। পূর্ণতা ফের খচখচানি লাগতে শুরু করলো। ওরা তো আমার স্কুলেও পড়েছে, ওরা যদি চিনতে পারে আগের জুতা যে। পরক্ষণে নিজেকে সান্ত্বনা দিল এই ভেবে যে কার এত সময় যে পায়ের জুতার চেহারা অবধি খেয়াল করে রাখবে। অদ্ভুত। কিন্তু মেয়েটা জানেই না যে আমাদের ভদ্র সমাজ লাঞ্ছিত করার সুবিধার্থে জুতার ফিতা অবধি মুখস্থ রাখে। তবুও পূর্ণতা নিজেকে বোঝালো, এই জুতাই হচ্ছে তার সবচেয়ে দামি জুতা, যার দাম নিয়েছে 1100 টাকা। দাম অনুযায়ী কাজও হচ্ছে, এতদিন টেকসই আছে। সকালে প্রাইভেট পড়ার সময় তাদের টিচার জুতা নিয়ে কেউ প্রশ্ন তুলেছিল, তখন পূর্ণতার কথায় পৃষ্ঠে বলেই ফেলেছিল, আমিও একজোড়া জুতা কিনেছিলাম, ভালোই দাম, 1100। পূর্ণতার কথা একজন অবাক হয়ে বলল, কি বলে ও? দামি জুতা আবার 1100 হয়? এ কোনো দাম হলো? জুতার দাম হবে 3000 4000।
পূর্ণতা তখন অপমানিত বোধ হওয়ার চাইতে অবাক হয়েছিল। জুতার দামের পরিমাণটা যে এতটা তা তার জানা ছিল না, তাই অবাক হয়ে জানিয়েছিল তার ফায়দা তুলছে তার বান্ধবীরা। কি কথার রেশ ধরে এমনটা করছে কে জানে। ওদের মতে ওরা দুষ্টুমি করছে। এমন অনেকেই আছে যারা মানুষের দুর্বল জায়গাগুলো নিয়ে মজা লুটতে পছন্দ করে। পূর্ণতা বিড়বিড় করে বলল, এরা কি আসলেই বান্ধবী? পরক্ষণে নিজেকে শুধরালো, বান্ধবী নয়, কারণ সইরা কখনো এমন হয় না। ধুম করে পিঠে কিল পড়তেই পূর্ণতার ভাবনা ছুটে গেল। পেছনে রাদিফ সামনে এসে প্রশ্ন করল, কি রে, তুই একা কেন? তোর সাথে ঝাঁটাচুলি কোথায়? রাফিদের কথায় পূর্ণতা চোখ তুলে তাকালো। রাফিদ চমকে প্রশ্ন করল, কি হয়েছে তোর, কাঁদছিস কেন? পূর্ণতা ভরকে গেল। তড়িৎ গতিতে চোখের কোণে স্পর্শ করলো। সত্যি তার আখিদ্বয় সম্পূর্ণ ভেজা। পূর্ণতা চোখ পিটপিট করলো, বলল, আরে না, কই কিছু না। রাদিফ দীর্ঘক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল, বেশি ঘাটালো না। তবে সে উদ্ভট সব বুলি আওড়াতে শুরু করলো। পূর্ণতার মাথায় বই দিয়ে বাড়ি মেরে বলল, এক গাধি আসেনি তাই আরেক গাধির মন খারাপ। আয় আজ ক্লাস পালাই। পূর্ণতা রাজি হলো, তবে বিচলিত হয়ে বলল, আমি তো ঈশাকে পড়াতে যাব। আজকে ফোন দিয়ে বলে দে তুই অসুস্থ। আরে না, এমনি হবে না বলদা, মিথ্যা অসুস্থতার কথা আমি বলবো না। তাহলে বলে দে তোর বিয়ে তোকে দেখতে আসছে। পূর্ণতা হেসে ফেলল। রাদিফ থামল না। কথায় হতে নিয়ে বিনিয়ে উদ্ভট কথা বললে চলল। পরিশেষে সিদ্ধান্ত গ্রহণ করা হলো তারা কলেজ থেকে পালাবে ক্লাস ফাঁকি দিয়ে। তাই করা হলো। সিদ্ধান্ত অনুযায়ী দুজনে রাস্তা ধরল। রাদিফ আজকে গ্রামের বাড়ি যাবে, তাই সে পূর্ণতাকে আজ টিউশনিতে না যাওয়ার কথার জন্য ফুসলাচ্ছে। পূর্ণতা পরিশেষে অবধিও রাজি হলো না। তার ভাষ্যমতে ওনারা আমাকে সুযোগ সুবিধা দিচ্ছে, তার সদ্ব্যবহার করা উচিত। আজকে অযথায় বন্ধ দেব, যেদিন আমার সত্যি দরকার হবে। রাদিফ তপ্ত শ্বাস ফেলল। পূর্ণতার অবস্থা সে বুঝতে পারছে। হাঁটতে হাঁটতে আর চোখে তাকিয়ে পূর্ণতাকে দেখল। মনে মনে প্রার্থনা করল, এই মেয়েটির ইচ্ছেগুলো পূর্ণ হয়, পরিশ্রমের বিনিময়ে যেন সৌভাগ্যের চাবিকাঠি পেয়ে যায়। পূর্ণতা রাদিফকে তাকিয়ে থাকতে দেখে বলল, রাগ করেছিস দোস্ত? আমি না, সরি। রাদিফ কোনো প্রকার কথা না বলে সামনের দিকে হনহন করে এগিয়ে গেল। পূর্ণতা ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে রইল। রাদিফ তার অবস্থাটা বুঝল না, ভেবেই খারাপ লাগতে লাগলো। এই এক মুহূর্তের জন্য তার হৃদয় সম্পূর্ণ বন্ধুত্ব জাতির প্রতি তিক্ততা ভিড় করল। পূর্ণতা আনমনেই তার গন্তব্যের দিকে হেঁটে চলল। এমন সময় রাদিফ চট করে পূর্ণতার মাথায় আঘাত করল। পূর্ণতা তাকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। রাদিফ পূর্ণতার দিকে তাকিয়ে টুপ করে চোখ মারল। রাগে হিসিস করতে করতে পূর্ণতার সামনে চলে গেল। রাদিফ পূর্ণতার ব্যাগের হাতল টেনে ধরতেই পূর্ণতা তা ছাড়িয়ে দিল। রাদিফ ভারী বস্তুস্বরূপ ব্যাগ হুট করে রাদিফের হাতে চলে আসতেই সে ধপাস করে পড়ল। পূর্ণতা পিছে ফিরে চোখ বড় বড় করে তাকিয়ে রইল কিছুক্ষণ, অতঃপর খিলখিল করে হেসে উঠল। রাদিফ বিরক্ত হয়ে বলল, বেদব মহিলা, আমাকে উঠা। পূর্ণতা টেনে ব্যাগের হাত তুলে নিল। রাদিফ ও উঠে দাঁড়ালো। হাতের পলি ব্যাগের পূর্ণতার দিকে এগিয়ে দিল। এই ঘুষ, দ্রুত আসবি, আমি দাঁড়িয়ে আছি, একসাথে বাড়ি যাব। পূর্ণতা হাসির চোটে কথা বলতে পারল না। কোনো রকম ব্যাগ নিয়ে হাঁটা দিল। রাদিফ চেঁচিয়ে বলল, এত হাসলে দাঁত সবগুলো পড়ে যাবে। পূর্ণ, পড়ুক, বিয়ে হবে না, তোকে বিয়ে করব। পূর্ণতা চেঁচিয়ে কথাটা বললেই উঠল। রাদিফ দু হাতে কান চেপে ধরল। ফিসফিস করে বলল, আসতে বল, তোর ডাক্তার শুনলে আমারে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে মেরে দেবে। পূর্ণতা তৎক্ষণাৎ এরশাদের বাড়ির ভেতর প্রবেশ করছে। সে হাত উঁচিয়ে থাপ্পড় দেখালো। পূর্ণতা বাড়ি ফেরার সময় নিজের সাথে যুদ্ধ
করে চলেছে, তবে তার আপাতত বেশ শান্তি অনুভব হচ্ছে। আজকে আসার সময় ভাড়াটা রাদীপ দিয়ে দিয়েছে, ফলস্বরূপ পুরো ভাড়াটা টাকা বেঁচে গিয়েছে। পূর্ণতার কাছে অবশেষে 1000 টাকা হতে যাচ্ছে। এইটুকু এত খুশি হবার ব্যাপার অন্য কারো কাছে হয়তো উদ্ভট লাগতে পারে, কিন্তু তার মর্ম শুধু তারাই বোঝে যারা জানে কিভাবে সেভিংস করতে হয়। এই যে পূর্ণতা বুঝতে পারছে, কারণ সারা দিনে না খেয়ে টিফিনের সময় পানি খেয়ে ক্ষুধা মিটিয়ে তবে এই 10-20 টাকা জমানো যায়। তাই পূর্ণতার কাছে এই খুশির মূল্য রয়েছে। পূর্ণতা রাদীপের দেওয়া ব্যাগটা খুলল। তাতে কিছু চকলেট আর আইসক্রিম ছিল। আইসক্রিমটা আগেই খেয়ে নিয়েছে, তখন আর 4টা চকলেট আছে। এই চকলেটগুলো পূর্ণতা খাবে না, বাড়ি নিয়ে যাবে, 2টো প্রীতিকে দেবে আর 2টো মাকে দেবে। পূর্ণতা হাসল। মাকে খুশি করতে বেশি কিছু প্রয়োজন হয় না, এই তো একটা চকলেট নিয়ে গেলেই মা বেজায় খুশি হয়। বয়সে বড় হয়েও শখ আহ্লাদ হারিয়ে গিয়েছে হয়তো, তবে চকলেট এবং আইসক্রিম তার ভীষণ পছন্দ। পূর্ণতার মাঝে মধ্যেই টাকা জমিয়ে মায়ের জন্য এটা ওটা নিয়ে যায়। প্রথমে তিনি নাকচ করলেও খাওয়ার সময় মুচকি মুচকি হাসে। তখন পূর্ণতা অবাক হয়ে তাকিয়ে থাকে। তার এমন মনে হয় জীবনে এমন সুন্দর দৃশ্য আর কখনো দেখবে না। বাড়ি গিয়ে পূর্ণতা অন্যরকম একটা পরিবেশ আবিষ্কার করল। প্রীতি একা, মা নেই। আজকে তাদের বাবাকে ডাক্তারের কাছে নেওয়ার দিন, তাই মা বাবা দুজনে ডাক্তারের কাছে গিয়েছে। সাদমান সাহেবের নিয়মমাফিক চেক আপ করতে হয়। পূর্ণতা মন খারাপ হলো। ওই দিন তার ভয়ে বুক ধুকধুক করতে থাকে। কে জানে কি রিপোর্ট আসে, এই ভয়ে তারা দু বোন ততষ্ট থাকে। পূর্ণতার খাবার খাওয়া হলো না। মন ভালো না থাকলে বোধহয় খেতে ইচ্ছে করে না। বাড়িতে যে ব্যাস পড়াতো তারা এসে হাজির। পূর্ণতা টিউশনি মনোযোগ দিল। প্রীতি বোনকে বেশ কয়েকবার খাবারের জন্য তাড়া দিয়েছে, কিন্তু কে শোনে কার কথা। অবশেষে তার চিরপরিচিত কাজটা সে করে বসল। ভাত মাখিয়ে এনে বোনকে খাইয়ে দিতে লাগলো, যেমন করে মা তার আর বোনকে খাইয়ে দেয়। পূর্ণতা চোখ সরু করে বলল, ভালো গিরি করেছিস, খবর কি বল? প্রীতি হেসে বলল, ভালো হওয়ার কি আছে, বোনকে বোন খাইয়ে দিতে পারে না, তাই না? পূর্ণতা হাসল। প্রীতির গালগুলো যথই টেনে দিল। পড়ানো শেষ করে উঠে পূর্ণতা একটু বিশ্রাম নেওয়ার ইচ্ছে পোষণ করতেই ঘুমানোর প্রস্তুত হলো। প্রীতি ঘরের বাকি কাজগুলো সেরে রেখেছে। তার বোন সারাদিন যে খাটুনি খেটে এসেছে তাতে আর তার ওপর চাপিয়ে দিতে মন সায় দিল না। কিন্তু পূর্ণতা বিশ্রাম নেওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তার চাচিরা এসে আচমকাই ধুম লাগিয়ে দিয়েছে কিছু মেহমান নিয়ে। নিজেরাই আয়োজন করে তারা পূর্ণতাকে নায়রি দেখানোর জন্য প্রস্তুতি করল। পূর্ণতা না করলেও তাদের জোরাজুরির কাছে হেরে গেল। আপাতত চোখে জল ফেলা ছাড়া তার আর কিছু করার নেই। পূর্ণতা বিড়বিড় করে নিজের বাবাকে স্মরণ করে যাচ্ছে। বাবা মা থাকলে কখনোই এমন হওয়া সম্ভব না। প্রীতি বেশ ক্ষেপে রাগ দেখিয়েছে, কিন্তু তারা রাগে কেউ পাত্তা দেয়নি। পূর্ণতাকে যথারীতি পাত্রপক্ষের সামনে নেওয়া হয়েছে। দু চোখে অনবরত বর্ষণ ফেলছে। পূর্ণতার আশেপাশে কিছুই দেখছে না, তবে তার জীবনে এমনটা প্রথম ঘটেছে। তার বাবা মাকে কখনো তাকে এমন দর্শনীয় পাত্রী বানাতে দেয়নি। বিয়ে নিয়ে পরিবারের লোকজন অনেকটা খোঁটা শোনানো হয়েছে তার। তাদের গ্রামের তার চেয়ে ছোট কাজিন বিয়ে হয়ে গিয়েছে। এই সব কিছু সাথে তুলনা করে চাচিরা পূর্ণতাকে অলক্ষী থেকে শুরু করে সব বলে ফেলত। এটা তো বলতে ছাড়েনি যে পূর্ণতা পরে মুখে চুলকানি মাখবে। কি দেখল পূর্ণতা জানে না, তবে কোনো প্রকার প্রশ্ন ছাড়াই পাত্রপক্ষের লোক জানালো যে তাদের পাত্রী পছন্দ হয়েছে। তাই বিড়ম্বনা না করে আজকে এক্ষুনি বিবাহ সম্পন্ন করতে চায়। পূর্ণতা এবার চোখ মেলে তাকালো। চাচা চাচিদের তোড়জোড় বোঝার চেষ্টা করলো। পূর্ণতার চাচিরাও এই সুযোগটা হাতছাড়া করতে চাইছে না। মোটেও বিয়ে না হলেও উচিত
বয়সে মেয়েদের গ্রামের মানুষ কথা শোনাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই মেয়ে হচ্ছে অন্যরকম। লেখাপড়া করে দিন দিন ভদ্র চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাচ্ছে। সেখানে তাদের ছেলেমেয়েরা ফার্স্ট ক্লাস বেয়াদবি করে। সে যাই হোক, সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগেই পূর্ণতা উঠে দাঁড়ালো, কঠিন গলায় বলল, কাকি, সব কিছুর একটা পর্যায় থাকে, আর আপনারা তা পার করে ফেলেছেন। আমার মা বাবা নন আপনারা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন। ভালোই ভালোই বিদায় হন, তা না হলে রঙ্গলীলা বাকি আমি সম্পূর্ণ করব। এই কথাটুকু শাখায় প্রশাখায় বের করে তখন দেশকে দশ রটে গেল পুরো বেদব। সে তার চাচিদের জনসম্মুখে অপমান অপদস্থ করেছে। এদিন আসলো যে ভদ্রতা জেনে এসেছে, তা মিথ্যা। বুড়ো তো কি হয়েছে, তোকে বিয়ে করতে হবে। চাচির এহেন কথায় থমকে গেল পূর্ণতা। তাকে দেখতে আসা পাত্র নিয়ে কথা হচ্ছিল। বাবা মায়ের ফেরার পর প্রীতি ফুঁসতে ফুঁসতে সব বিবৃতি করেছিল। জবাবে তারা কিছুই বলতে পারেনি, শুধুমাত্র দুর্নাম রটার ভয়ে। এত তারা পেয়েছি বসেছে। পূর্ণতার চাচির পাত্রকে দেখতে এলো। প্রথম দর্শনেই পূর্ণতা মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল, উনি তো একদম উন্মুখ আন্টির বরের মতো বুড়ো। তখন পূর্ণতার ছোট চাচি বলে উঠল, বুড়ো তো কি হয়েছে, তোকে বিয়ে করতে হবে। টাকারও পাহাড়ে রয়েছে, সোনার আংটি বাঁকাও ভালো। পূর্ণতা উঠে যেতে যেতে বলল, আমার পছন্দ হয়নি। যার বাঁকা আংটি পছন্দ সেই নিয়ে নিক। পূর্ণতা বোধ হয় এই প্রথমবারেই মুখের ওপর কথা ফিরিয়ে দিল। এতে সবচেয়ে বেশি খুশি হলো প্রীতি। বোনের এত চুপচাপ থাকা বড় বলেই সবাই অন্যায় বাক্য হজম করে নেওয়া তার পছন্দ না। পূর্ণতার কথায় তেলে বেগুনে জ্বলে উঠল তার চাচি। ফুঁসতে ফুঁসতে বলল, এই বুড়ো তোকে নেয় কিনা দেখ, যদিও নেয় তা তোর সাত কপালের ভাগ্য। না এক আনা তাদের কি বাহার। ফকিন্নির গোষ্ঠী, 40 মানুষের বাড়ি বাড়ি টিউশনি ফেরি করে। সেদিনের মতো এই পাঠ চুকে গেল বলতে পূর্ণতার আর জানা হয়নি ঝড়ঝাপটা গিয়েছে সায়েদা বেগমের ওপর দিয়ে। পূর্ণতার ছোট চাচা একজন বিত্তশালী প্রবাসী। তার পরিবারে রাজনীতি অবশ্যই তার প্রতিপত্তি বেশি থাকায় তার পয়সা বেশি। ঠিক উনিও তাদের পরিবারের প্রধানের মতো। কথার রেশ ধরে পূর্ণতার চাচি তার চাচাকে জানালো, পূর্ণতা তার সাথে বেয়াদবি করেছে। শুধু তাই নয়, তাদের পছন্দ করা পাত্রকে অবজ্ঞা করেছে। মরার ওপর খাড়ার ঘাড় মতো। ঠিক তখন পত্রিকা প্রভাব পড়ল পূর্ণতার ওপর। পারিবারিকভাবে সিদ্ধান্ত জানানো হয় সসম্মানে ওই মেয়ে বিয়ে দিন, আর না হয় আপনাদের ব্যাপারে আমরা কিছু জানি না, আজ থেকে আমরা বিচ্ছিন্ন। এই কথার জবাবে সাদমান সাহেব কি বলে দিয়েছেন তা ঠিক পূর্ণতা বা প্রীতি কারোরই জানা নেই। তবে সাদমান সাহেব শুধু পূর্ণতাকে ডেকে বলেছিল, পূর্ণ মা, আমি তোর জন্য সবার বিরুদ্ধে গিয়েছি। আমি কি তোর ওপর ভরসা করতে পারি? পূর্ণতা মাথা নাড়িয়ে বলল, নির্দ্বিধায় আব্বু। ওরা সবাই বলেছে তুই আমার সম্মান নষ্ট করবি, কিন্তু আমি এটা বিশ্বাস করি না। আমি আমার মেয়েকে বিশ্বাস করি। আমি পুরো পরিবারের বিপরীত গিয়ে পথ ধরেছি। সারা জীবন মেয়েদের জন্য তেমন গুরুত্বপূর্ণ কিছু করতে পারিনি, তাই আজ সমস্ত দিয়ে চেষ্টা করেছি তাদের স্বপ্নের পথে এগিয়ে দেওয়ার। এত সব বাদ দিয়ে লেখাপড়ায় মন দে মা। পূর্ণতা বাবার কথার পৃষ্ঠে কিছু বলতে পারল না, নীরবে অশ্রু বিসর্জন দেওয়া ছাড়া। রাতে পূর্ণতার শরীরে কষ্ট করে উঠতে পারল না। সারাদিনে একটানা ছুটতে চোখের জোড়া বন্ধ হয়ে আসতে লাগলো ক্রমশ। তার ওপর অসুস্থতা। বলতে গেলে পূর্ণতা 12 মাসের রোগী হয়ে থাকে। বাবার বলা প্রতিটি কথা মনে পড়তেই পূর্ণতা শিউরে উঠল। মনে পড়ে গেল সেদিন ক্লাসের অপমানগুলো, ছোট চাচির তুচ্ছ তাচ্ছিল্য। কিছু বিশ্রাম নিয়ে নিজেকে টেনে তুলল। পড়ার টেবিলে বসে প্রথম একটা কাগজে লাল কালি দিয়ে লিখে ফেলল উৎসাহমূলক বাক্য। ইংরেজিতে গোটা হরফে লিখে ফেলল,
লেখা ছিল যে ইউ মাস্ট সাকসেস পূর্ণ, ইউ হ্যাভ লেফট বিহাইন্ড এ লট অফ স্ক্রিমস, ইউ হ্যাভ টু অ্যান্সার দ্যাট। কাগজের টুকরো দেয়ালে আঠা দিয়ে টুকে দিয়েছিল। অতঃপর বাকি পড়াগুলো শেষ করতে লাগলো। যতবার হতাশ লাগছিল, পড়তে ইচ্ছে করছিল না, ঠিক ততবার পূর্ণতা লেখাটুকু পড়েছে, নিজেকে শুধরিয়েছে, বুঝিয়েছে সফল হতে হবে পূর্ণ, প্রতিটা কথার জবাব দিতে হবে পৃষ্ঠে পৃষ্ঠে। পরিবারের সকলে যখন পূর্ণতার রেষারেষি মনোভাব, তখন তার একজন ফুপি তাকে কখনো বেশ আদর করত। তার মতো পূর্ণতা তাদের মায়ের মতো হয়েছে, তাই তিনি পূর্ণতাকে ছোট মা বলেই অবহিত করত। পূর্ণতাদের বাড়ি থেকে তাদের বাড়ি বেশ কাছেই, চলতে চাইলে আলপথ ধরে হেঁটে যাওয়া যায়। পূর্ণতা আজকে ফুপির বাড়ি দাওয়াত পড়েছে, তাই সে সাঙ্গপাঙ্গ নিয়ে রওনা হয়েছে। পূর্ণ বলা হয়েছে পারিবারিক ঝামেলা থেকে কাজিন সম্প্রদায়কে পাওয়া যায়, কাজেই তাদের এখনো সুসম্পর্ক বজায় আছে। তাদের সবাই দল বেঁধে ফুপির বাড়ি রওনা হয়েছে। পূর্ণতাকে ফুপির মেয়ে, আবার সমবয়সী, এমনি তারা সই। তার নাম সাদিয়া, তার একই সাথে লেখাপড়া করত। সাদিয়া বিয়ে হয়ে গিয়েছিল মাধ্যমিকের আগেই, এখন একটা ফুটফুটে মেয়েও আছে মাশাআল্লাহ। আজ শ্বশুরবাড়ি থেকে সাদিয়া সেই উপলক্ষে পূর্ণতা দল বেঁধে দাওয়াত রক্ষার জন্য ছুটে যাওয়া। নিজেকে একাংশের মতে মেয়েকেই দেখা হয়নি তার বহুদিন। তারা ফুপির বাড়ি পৌঁছতে অল্প কিছু সময় বিশ্রাম নিল, অতঃপর ছুটল বাড়ির পাশের মরা গাছের দিকে। তাদের এখন হাঁটু সমান জল এবং পুরো গাছের বুকে জুড়ে ফুটে আছে লাল সাদা শাপলা। কিছু বিরাট প্রকৃতির গাছ একদম জলের দিকে হেলে গেছে, তাদের ওপর আজকে আকাশ একবারে নীল আঁচল ছড়িয়েছে, তাতে রয়েছে বরফ গলা মেঘের কারুকাজ। এই দৃশ্যখানা অত্যন্ত নান্দনিক, তাই উপভোগ করতে ছুটে যাচ্ছে পূর্ণতারা। আগে হাঁটছে প্রীতি এবং তার সমবয়সীগুলো, পেছনে পূর্ণতা এবং সাদিয়া। পূর্ণতা আর সাদিয়া হাঁটতে হাঁটতে কাউকে একটা খুঁজে চলেছে। সাদিয়া উঁচু গলা উঁচিয়ে রাফি রাফি বলে কয়েকবার ডাকতেই একজন বালককে বেরিয়ে আসতে দেখা গেল। সে মূলত সাদিয়ার ছোট ভাই রাফি এবং বেলা চালানোর বেশ পারদর্শী, তাই তাকে সঙ্গে নেওয়ার পায়তারা করা হচ্ছে। রাফিকে খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হলো না, কোথা থেকে টোটো করতে করতে হাজির হলো। রাফি কোচ ভর্তি কাঁচা আম ছিল। পূর্ণতা ভ্রুকুচকে প্রশ্ন করলো, এগুলো বাড়ি রেখে এলি না কেন? আরে আপু, আমরা এগুলো এখানে গিয়ে খাবো। রাফির কথা পূর্ণতা মনে ধরেছে, তবে সমস্যা হচ্ছে তাদের কাছে কোনো প্রকার প্লেট বা বাটি নেই। পূর্ণতা তার ছোট হ্যান্ডব্যাগে হাতরে একটা চাকু পেয়ে গেল, এটা সবসময় তার সাথে থাকে। এবার প্লেট, বাটি, লবণ, মরিচ জোগাড় করতে হবে। সাদিয়া জানালো ওইদিকে দোকান আছে, সেখানে খাবার সার্ভ করার মতো ওয়ান টাইম কিছু প্লেটও পাওয়া যেতে পারে। পূর্ণতা মাথা নাড়ালো, বেশ, আরেকবার লবণ মরিচ কে ওয়ান টাইম দেবে? সাদিয়া পড়ল বিপাকে। পূর্ণতা বুঝু টাইপ আদেশ করে বলল, ওই প্রীতি, যা তো ফুপির বাড়ি গিয়ে সব নিয়ে আয়, বেশ কাছেই তো। প্রীতি নাকচ করে বলল, দিলে একটু দিবি, না দিলে নাই, আমি তবুও যাব না। পূর্ণতা এক এক করে সবগুলোকে শুধালো, সবার একই উত্তর। পূর্ণতা অবাক হয়ে বলল, আমি তোদের বড়, কি রে একটুও আদব নেই? বড়দের আদেশ নাকচ করতে বুক কাঁপে না? যে বড় সে গিয়ে আনতে পারে না? ছোটদের কেন ঝুঁকিপূর্ণ কাজ করায়? এটা কেমন বড়? প্রীতির কথায় পূর্ণতা মুখে আষাঢ়ের মেঘ নেমে এলো যেন। তার ভঙ্গযাত্রা ফের শান্তিক গতিতে চলতে লাগলো। পূর্ণতা সাদিয়াকে একবার শুধালো, এই ভাই, যা না, তুই একটু আমাদের বড়। সাদিয়া ভীষণ অভিমান নিয়ে বলে উঠল, আমি একজন নবজাতকের মা, আমাকে তুই এভাবে ভারী কাজ করতে কিভাবে বলতে পারিস পূর্ণ? পূর্ণতা চোখ বড় বড় করে তাকালো। প্রীতি ভেংচি কেটে বলল, মেয়ের মা ফ্যাশনের জন্য মেয়েকে রেখে আসে, তার আবার দাবি সে মেয়ের মা।
এদের নিজস্ব ঝগড়াপূর্ণ বিরক্ত হলো। সবচেয়ে বেশি বিরক্ত হলো বংশগত জিনের ওপর। কী দরকার ছিল এসব স্বভাবের ঘুরে ফিরে ক্যাপচার করানো? সে না হয় অলস, তাই বলে বাকিগুলোকেও হতে হবে বুঝি? অদ্ভুত। হাঁটতে হাঁটতে ওরা ক্রমশ এগিয়ে যাচ্ছে। হুট করে এক বাড়ির সামনে চলে এলো তারা। পূর্ণ প্রথমে দর্শনে রাজকীয় মনে হলো। প্রীতি হাত উঠিয়ে একবার খাটিয়ে আঞ্চলিক শব্দ করে বলল, বা সুন্দর। তারা দেখা দেখি এক একজন ওয়াও নাইস বলে এগিয়ে যেতে লাগলো। পূর্ণতা গালে হাত রেখে বলল, এই পরিবারের সদস্য সংখ্যা বোধহয় কমই হবে। এদের টোনাটুনি সংসার টাইপ। সাদিয়াও মাথা নাড়ালো। সত্যি বলতে বাড়িতে অনেকটা এমনই। নান্দনিক একতলা বিশিষ্ট বাড়ি। তাদের রয়েছে আলিশান বারান্দা, বাড়ির সদর দরজা এবং বাউন্ডারি সম্পূর্ণ লতানো পিটুরিয়া, মণি, গ্লোসি এবং নীলকণ্ঠ ফুল গাছের আবৃত। তাতে ফুল বাহারের কথা না বললেই নয়। পূর্ণতার সাদিয়া পরিকল্পনা মাফিক প্রবেশদ্বার ঠেলে ভেতরে প্রবেশ করলো। দেখা গেল সামনে বিশাল জায়গা খালি রয়েছে। একপাশে মাঝারি আকারের পুকুর, তাতে ঘাট বাঁধানো ভঙ্গি অপরূপ। পুকুরের হাতে গোটা কয়েক পদ্ম এবং শাপলা একধারে মাথা তুলে আছে। এ বোধহয় সকালের মাঝে সুন্দর একটি দৃশ্য হচ্ছে। রাজহাঁস, একজোড়া হাঁস এবং হুঁশি, তারা ছানাপোনা নিয়ে রাজকীয় ভঙ্গিতে ঘুরে বেড়াচ্ছে। পুকুরের পার সারিবদ্ধভাবে গাছ লাগানো, আর বাড়ির সামনে উঠান একবারে মৌলিক পদ্ধতিতে ফুল ফল গাছের বিস্তর। তবে পূর্ণতা বেশি লোভ লাগলো কাইম রোজগুলো। গাছ লতিয়ে একবারে ছাদে লাগানো। ঝুলন্ত বারান্দা অবধি পৌঁছে গিয়েছে। তাতে লাল রঙের ফুলের বাহার কথা না বললেই নয়। সাদিয়া আর পূর্ণতা সব ফুল চুরি করার কথা ভাবলো। পূর্ণতা এমনি ভীষণ ভালো মেয়ে। চুরি বলতে ফলটল টুকটাক খাওয়ার ইতিহাস রয়েছে। অতঃপর পরবর্তী না মালিকের কাছে দাবি সারিয়ে এসেছে। কিন্তু ফুল দেখতে তা গাছ সমেত চালান করে দেওয়ার অভিজ্ঞতা তার প্রখর। এই বাড়ির মালিক ভাগ্য ভালো, গোলাপ গাছটা বেশ বড়, এক কথায় বেশি, তাই তুলে নেওয়া সম্ভব না। তবে ফুল তো ছেঁড়া যেতেই পারে। সে যাই হোক, পূর্ণ ফুল ছিঁড়বে আর ছাদিয়া তা ওনার কোষ ভর্তি করবে। কথা মতো পূর্ণতা গাছে হাত বাড়ালো। মনোযোগ সহিত ফুল ছিঁড়তে আরেক হাত দিয়ে প্রচণ্ড ঘেউ ঘেউ শব্দ তুলে কুকুর হামলে পড়ল। পূর্ণতাকে আশ্রে কাটাতে পড়ল না। গ্রামের ডানপট্টি মেয়ে হওয়ার সে পূর্বে ছিটকে পড়ল। এবার কুকুর চাইতে দ্বিগুণ শব্দ তুলে পূর্ণতা এবং সাদিয়া চেঁচিয়ে উঠল। পরক্ষণে বাড়ির মালিক ধ্যান ভাঙল বোধহয়। এই ভদ্রমহিলা ছুটে এলেন। দ্রুত ভঙ্গিতে তার কুকুরকে থামিয়ে দিলেন। এই কুকুর তিনি পাহারার জন্য পালন করেন। নিচে চেঁচামেচি শুনে ভাস পড়ল ইরাদের। ছাদের কার্নিশে এসে উকি দিল। ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে গেল। নিচে একটা হাতাহাতের ঘটনা ঘটেছে। দ্রুত ছুটে এলো, কিন্তু সদরদরজায় আসতে আরও বিচলিত হয়ে পড়ল। পূর্ণতা ইরাদকে দেখা হয়েছে বেশ সময় নিকাবের নিচে। পূর্ণতার রাস্তায় যাতায়াতের পথে নিকাব পরে, কিন্তু এখন তার যেখানটায় যাচ্ছে সেটা হচ্ছে গ্রামীণ রাস্তা। সাধারণত গ্রামীণ মেয়েরা এ জায়গাগুলো অতটা রাগঢাক রেখে চলাফেরা করে না, অর্থাৎ স্বাভাবিক পোশাক থ্রি পিসই থাকে। পূর্ণতাও তাই হলো। ইরাদ এই প্রথম পূর্ণতাকে এভাবে দেখে চিনতে বেগ পেতে হলো। তবে সাদিয়া অনবরত পূর্ণ করে ডাকে সে নিশ্চিত হতে পারল। এক্ষেত্রে প্রথমেই নিজে বলে ফেলল, পূর্ণ দা ঝামেলাপূর্ণ নারী এখানে কিভাবে? অদ্ভুত। ইতিমধ্যে ইরাদের মা কুকুরগুলোকে আচ্ছা করে বকে দিতে লাগলো। নিষ্পাপ বাচ্চাদের এমনি আঘাত করা শাস্তিস্বরূপ বাড়ি থেকে বিতাড়িত করার ইচ্ছা পোষণ করতেও ভুলল না। ইরাদ গলা খাকারি দিয়ে বলে উঠল, 1 মিনিট মা, তুমি থামো। আমাদের টমি কিন্তু অযথায় কাউকে আঘাত করে না। এই মিস, আপনারা কি করছিলেন? পূর্ণতা চোখ পিটপিট করল। ইরাদের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে সে। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে
তার এই অদ্ভুত কর্মকাণ্ডগুলো সময় এই লোক কেন হাজির হতে হয়? আজব ডাক্তার মানুষ সে, এর খেয়ে দে কাজ নেই, তার পিছু কেন লেগে যেতে হবে? ইরাত ফের তুড়ি বাজালো। পূর্ণতা সারা জীবনের কথায় মারপ্যাঁচে ফেলা মেয়ে। সে যথাসম্ভব নিষ্পাপ মুখশ্রী নিয়ে বলল, আসলে আন্টি, আমরা ওই গাঙ্গের দিকে যাচ্ছিলাম। আমার ফুফাতো ভাই ভেলা চালাতে পারে। ভদ্রমহিলা আর আগ্রহরত রইল না। এমন ডানপিটে ছেলে মেয়ে তার দারুণ পছন্দ কিনা। তাই ইরাদ আর রাশেদের ক্ষেত্রে রাশেদকে তিনি আহ্লাদ দেখায়। তিনি দ্বিগুণ উৎসাহের সহিত বলল, ওখানে কেন? আসলে এখানে আমার ফুপির বাড়ি। অনেকদিন পর আসলাম। আমি আগে আসলে এখানে দাপিয়ে যেতাম, তাই অনেক দিন আসা হয়নি। তাই ভাবলাম ভেলায় চড়ে হাওয়া খেয়ে আসি। চমৎকার মেয়ে তো তুমি। জান, আজকাল মেয়ের গ্রামের নগরায়ণ ছোঁয়া লেগেছে। গায়ের বাচ্চাগুলো টিকটক না কী সব নিয়ে ব্যস্ত থাকে। তাদের মাঠে ঘাটে দেখাই যায় না। আর আমাদের পূর্ণর মাঠঘাট না দেখলে ভালো লাগে না। সাদিয়ার কথায় ইরাদের মা রাজিয়া বেগম ভীষণ আহ্লাদী হয়ে পড়লেন। খুশিতে গদগদ হয়ে বললেন, পূর্ণ, বেশ মিষ্টি নাম। ইরাদ কঠিন গলায় বলল, আপনি তো মরা গাঙে যাচ্ছিলেন, কিন্তু এখানে কেন এলেন যে টমি এভাবে লেগে পড়েছে? ইরাদকে তার মা ঝামটি দিল। তার পূর্ণতা মুখ কালো করে একখানা ভেংচি কেটে বলল, পুরোটা বলিনি তো আন্টি। আমার ফুফুতো ভাই কিছু জাম নিয়েছিল সাথে। আমরা খাবো, কিন্তু ব্যাগে লবণ মরিচ ফুরিয়ে গেছে, তাই এসেছিলাম লবণ মরিচের খোঁজে। তখনই কুকুরটা। রাজিয়া বেগম আবেগে করে উঠলেন। তিনি পূর্ণতার টেনে টুনে ঘরে নিয়ে যেতে চাইলেন। তখনই পেছন থেকে উধাও হয়ে যা পূর্ণতা এবং সাদিয়ার খোঁজে দলবল নিয়ে হাজির হলো প্রীতি। রাজিয়া বেগম খুশিকে দেখে। সারাদিন একা একা থাকা মানুষ তিনি। কাউকে পেলে হাতে আকাশের চাঁদ পেয়ে বসে। সবাইকে আতিথেয়তার গ্রহণ করতে যখন ঘরে প্রবেশ করল, পূর্ণ তখন সবার পেছনে। তার লক্ষ্য ইরাদ সরে গেলেই তবেই যাবে। ইরাদ সরল না। অগত্যা পূর্ণতা এগিয়ে যেতে লাগলো। ইমাদ মাটিতে পড়ে থাকা গোলাপ তুলে পূর্ণতার যাওয়ার পথ এক হাত দিয়ে আটকে দিল। চোখ উল্টে ঠোঁট ফুলিয়ে অনেকটা ব্যঙ্গ করেই বলল, আপনি নিশ্চয়ই এই ফুলের লোভে পড়েননি? তা হবে কেন? ইমাদ কুড়ো হেসে বলল, হতেই পারে। ফড়িংদের তো লাল টকটকে ফুল ভীষণ পছন্দ। যাই হোক, সাবধান, পড়লে কিন্তু আবার টমির তাড়া খেতে হবে। পূর্ণতার মুখ থমথমে হয়ে গেল। ইমাদ ভুরু কুচকে হেসে ফেলল, গা জ্বালানো হাসি। পূর্ণতা আঙুল উঁচিয়ে বলল, ফড়িংদের ফুল পছন্দ, তাই উড়ে এসে বসে পড়ে, রাইট? আমি ডিরেক্ট তুলে নিয়ে যাব। আফটার অল, মানুষ ফড়িং কিনা। চ্যালেঞ্জ? ইয়েস, লেটস সি। মায়ের প্রিয় ফুল গাছ, তাও আবার তুলে নিয়ে যাবেন। আদরের পুত্রকে দেয়নি, আর আপনি কি পুত্রবধূ নাকি? ধরে নিন তাই। হ্যাঁ, বলে পূর্ণতা ওড়না ইমাদের মুখের উপর উড়িয়ে হেঁটে গেল রাজকীয় ভঙ্গিতে। ইমাদ ঠোঁট টিপে হাসলো, দৃষ্টি অন্যদিকে ন্যস্ত করে বলল, দারুণ মিষ্টি মুখশ্রী। একটু তিরিং বিরিং টাইপ ভাব রয়েছে, বাট ইটস ওকে। একমাত্র পুত্রবধূ হিসেবে পারফেক্ট হবে। আমি আবার মায়ের ওপর নাকচ করব না। ইমাদের কথায় পূর্ণতা চোখ বড় বড় করে তাকালো। ইমাদ বৃদ্ধা আঙুল উঁচিয়ে পারফেক্ট দেখিয়ে শীষ দিতে দিতে প্রস্থান করলো। পূর্ণতার ইচ্ছে করলো নিজের মাথায় মারতে। কি আজব, কি আজব! দুনিয়ার সব কাণ্ড কারখানা এই লোকের সামনেই হতে হয় কেন? তবে তার মনেও আনমনে কেউ গেয়ে উঠল, মন্দ নয় একটুখানি ছন্দের পতন।